মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে এই মহান সংসদে তারকা চিহ্নিত প্রশ্ন 625 উত্থাপন করছি। অর্থমন্ত্রী মহোদয় অনুগ্রহ করে বলবেন কি বর্তমানে বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ কত? উক্ত ঋণ পরিশোধে এ পর্যন্ত কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত কোনো ঋণ পরিশোধ করা হয়েছে কিনা, করলে তা কত? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। ফেব্রুয়ারি 2026 মাস পর্যন্ত হিসাব অনুযায়ী বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণের স্থিতি ৭৮,৭67.20 মার্কিন মিলিয়ন ডলার সমপরিমাণ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সরকারের পক্ষে বৈদেশিক ঋণ পরিশোধ করে থাকে। প্রতি বৎসর বৈদেশিক ঋণ পরিশোধের জন্য ঋণের আসল ও সুদ বাবদ সম্ভাব্য মোট ব্যয় কত হতে পারে তার একটি প্রক্ষেপণ তৈরি করা হয় এবং সেই পরিমাণ অর্থ ঋণ পরিশোধ বাবদ বাজেটে সংস্থান রাখা হয়। বাজেট বরাদ্দ ব্যবহার করেই সারা বছর পরিশোধ। একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে ব্যাংক থেকে ঋণ নেয়ার পরিমাণ ক্রমাগতই বাড়ছে। ক্ষমতা গ্রহণের মাত্র 52 দিনে ব্যাংক থেকে 44,500 কোটি টাকার ঋণ নিয়েছে বর্তমান সরকার। সরকারের দ্রুত ঋণ বৃদ্ধির কারণে ইতিমধ্যে চলতি অর্থবছরে বাজেটে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। এবার বাজেটে লক্ষ্যমাত্রা ধরা হয় 1,04,000 কোটি টাকা। সেখানে চলতি অর্থবছরের জুলাই থেকে 9 এপ্রিল পর্যন্ত সরকার ঋণ নিয়েছে 1,12,761 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার 108%। এর মধ্যে অন্তর্বর্তী সরকার জুলাই থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত নেয়া ঋণ 68,229 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে। মাননীয় স্পিকার, অন্যদিকে রাজস্ব আদায়ে অর্থবছরে 8 মাসে লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে আছে প্রায় 71,500 কোটি টাকা। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন, আমরা রাজস্ব বাড়ানোর ক্ষেত্রে এবার নতুন কোনো পরিকল্পনা নিচ্ছি কিনা, করের আওতা বাড়ানো হচ্ছে কিনা এবং হলে সেটি কিভাবে? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। যে ঋণের কথা বলা হচ্ছে সেটা মূলত বিগত আমরা কিন্তু ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত মাত্র 2 মাস এর মতো সরকারে এসছে, সুতরাং এটা ক্যারি ওভার হচ্ছে আগে থেকে, সুতরাং এই সংখ্যাটা এখানে বোধহয় প্রযোজ্য না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে বিএনপির যে অর্থনৈতিক পলিসি সেটা হচ্ছে স্থানীয় ব্যাংক থেকে ঋণ কমিয়ে আনা। এবং আমি নিশ্চিতভাবে আপনাদের বলতে চাই, আগামী বাজেটে তার পরবর্তী সময়ে আপনারা দেখতে পাবেন আমরা প্রায় সরকার স্থানীয় ব্যাংক থেকে ঋণ কিভাবে কমিয়ে আনছি ক্রমান্বয়ে, এবং এটার প্রতিফলন আপনারা আগামী দিনে দেখতে পাবেন, এই বাজেটেও দেখতে পাবেন। তো সুতরাং ঋণ যেটা বিগত দিনের তো অনেক লাইবিলিটি আমরা গ্রহণ করেছি। এখন আমি তো আগেই বলেছি ব্যবসা বাণিজ্যের যে অবস্থা, ট্যাক্স জিডিপির কথা যখন আপনি বলেন, আমি তো ব্যবসার অবস্থা এতক্ষণ ধরে আপনাদেরকে বললাম, যেখানে ব্যবসায়ীরা এক্সিস্টেন্সিয়াল থ্রেটে আছে, তো ব্যাংকের রিপেমেন্ট করতে পারছে না, তার স্টাফদের বেতন দিতে পারছে না, ফ্যাক্টরিগুলো রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে, এগুলো আগের থেকে ক্যারি ওভার সব। তো সেই ক্ষেত্রে ট্যাক্স জিডিপি যেটা আমরা রেখে এসেছিলাম অনেক উপরে, সেটা বিগত সরকারগুলো কমিয়ে কমিয়ে 7-এর নিচে নেমে আসছে। আবার এটা আমরা যেখানে রেখে আসছিলাম ওখানে তুলতে হলে মাননীয় স্পিকার একটু সময় দিতে হবে, কিন্তু বিএনপি সরকার সেই কাজটা ভালোভাবে সম্পন্ন করবে, আমি আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি। আবুল কালাম আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি বিনয়ের সহিত জানতে চাই, গত সরকার ফ্যাসিস্ট মাফিয়া সরকার হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, সেই টাকাগুলো যে পর্যন্ত দেশে আনা হবে আমরা ক্ষতিগ্রস্ত হব। সেই কারণে তাদের পাচার করা
টাকাগুলো অতি সত্বর দেশে আনা সম্ভব কিনা এটা মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি বিনীতভাবে জানতে চাই আপনার মাধ্যমে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। একটু আগেটার উত্তর আমি দিয়েছি, তবুও আবার একটু রিপিট করি। এই ব্যাপারে আমরা G2G গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যে কোঅপারেশন, সেটা আমরা পূর্ণোদ্যমে চালাচ্ছি। সাথে সাথে প্রাইভেট কোম্পানি যারা অ্যাসেট রিকভারির জন্য কাজ করে তাদেরকে এমপ্লয় করা হয়েছে, এবং এটার জন্য বাংলাদেশ ব্যাংকে একটা ফোকাল পয়েন্টও করা হয়েছে যেটা আন্তর্জাতিকভাবে কাজ করছে। সুতরাং সব কিছুর সমন্বয়ের মাধ্যমে আমরা আশা করি বিএনপি সরকারের যে এখানে একটা চেষ্টা, এবং কারণ এটা হচ্ছে যত তাড়াতাড়ি আমরা টাকা দেশ থেকে ফিরিয়ে আনতে পারবো এই সরকার এবং দেশের লাভ, এটা তো সবাই জানে। সুতরাং এই ব্যাপারে আমরা পিছিয়ে নাই, এই কাজটি পূর্ণোদ্যমে চলছে মাননীয় স্পিকার। আমরা আশা করছি আগামী দিনে এটার সুফল হয়তো দেখতে পাবো। মাননীয় সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান, রাজশাহী 1, তারকা চিহ্নিত প্রশ্ন 629 উত্থাপন করতে পারেন। জি, ধন্যবাদ মাননীয় স্পিকার। তারকা চিহ্নিত 629 হাউজে উত্থাপন করছে এভাবে, মাননীয় অর্থমন্ত্রী মহোদয় অনুগ্রহ করে বলিবেন কি রাজশাহী তানোর ও গোদাগাড়ী উপজেলার বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা হতে কৃষি ঋণ নিতে গিয়ে প্রান্তিক কৃষকরা চরম হয়রানি এবং ঘুষ বাণিজ্যের শিকার হইতেছেন, এই বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করিবেন কি না? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। রাজশাহী জেলার তানোর ও গোদাগাড়ী উপজেলার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কর্তৃক পরিচালিত শাখা হতে কৃষক হয়রানি অথবা ঘুষ বাণিজ্যের মাধ্যমে ঋণ বিতরণ সংক্রান্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য মুজিবুর রহমান সাহেব একটি প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় অর্থমন্ত্রী মহোদয় যে উত্তর দিয়েছেন, এই উত্তরটা সন্তোষজনক মোটেও নয়। এই সংসদের রীতি হচ্ছে প্রশ্ন জমা দেওয়ার পরে 15 দিন পরে এই প্রশ্নের জবাব মাননীয় মন্ত্রী মহোদয়গণ দেন। এই কারণেই দেন, এই জিনিস দেখতে হবে যে আসলে জিনিসটা আছে কি না। খতিয়ে দেখার পরে আইদার বলা হবে যে এটা আছে অথবা নাই, থাকলে কি পরিমাণ কোথায় আছে, না থাকলে ফ্ল্যাটলি ডিনাই করা দরকার। কিন্তু এই ধরনের জোড়াতালি জবাব দেওয়া আমার মনে হয় এই জাতীয় সংসদকে অবমূল্যায়ন করা হচ্ছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। আমাদের কাছে এই ধরনের কোনো অভিযোগ তথ্য নাই বলেই উত্তরটা আমি দিয়েছি। অভিযোগ থাকলে তো তদন্ত হতো, সেটার বিচারও হতো, নাই বলেই তো উত্তরটা দিয়েছি। আর যদি কেউ মনে করে এরকম কিছু হয়েছে তাহলে অভিযোগ করতে বলেন, নিশ্চয়ই আমরা তদন্ত করব এবং তার শাস্তি হবে, সেটা তো অসুবিধা নাই। মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল আলিম, বাগেরহাট 4। মাননীয় স্পিকার, আমার সম্পর্ক প্রশ্ন ছিল আগের প্রশ্নে মাননীয় স্পিকার, সেটা হয়ে গেছে। প্রশ্ন করতে চান না এখন? প্রশ্ন তাহলে আরেকজনকে দিচ্ছে। ঠিক আছে, ঠিক। মোহাম্মদ নুরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ 3। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 45 চাঁপাইনবাবগঞ্জ 3, নুরুল ইসলাম বুলবুল। মাননীয় অর্থমন্ত্রী অনুগ্রহ করিয়া বলিবেন কি চাঁপাইনবাবগঞ্জের আম চাষিদের জন্য হট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং আম রপ্তানি বাড়াইতে অর্থ বিভাগ বিশেষ আর্থিক প্রণোদনা দেওয়ার কোনো পরিকল্পনা গ্রহণ করিবেন কিনা? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
মাননীয় সদস্য, আপনি এই প্রশ্নের উপরে সম্পূরক প্রশ্ন করার জন্য আপনাকে সুযোগ দিয়েছি, সেটা করতে চান নাকি আমি আরেকজনকে দেব? ও আপনি সম্পূরক প্রশ্ন করতে চান? জি জি, আমার যেহেতু মাননীয় অর্থমন্ত্রীকে পেয়েছি, আমি অর্থমন্ত্রীর কাছে জানতে চাই যে বিদেশে যে অর্থগুলো ইতিমধ্যে পাচার হয়েছে সেই অর্থ এই 2 মাসে অর্থ আদায়ের ক্ষেত্রে, দেশে আনার ক্ষেত্রে কোনো পদক্ষেপ উনি গ্রহণ করেছেন কিনা। পাশাপাশি এই 2 মাসে ব্যাংক থেকে কত হাজার কোটি টাকা বর্তমান সরকার ঋণ করেছেন সেটিও আমি জানতে চাই মাননীয় অর্থমন্ত্রীর কাছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, উনি শেষ যে প্রশ্নটা করলেন এটার জন্য তো আপনাকে প্রশ্ন দিতে হবে, এটা এই প্রশ্নের মধ্যে নাই। সেটা আলাদাভাবে আপনি প্রশ্ন করলে উত্তর দিতে পারবো, অসুবিধা নেই। 2 মাসের হিসাবের কোনো প্রশ্ন এখানে ছিল না, আপনি চাইলে উত্তর দিতে পারবো, সেটা অসুবিধা নেই। আর আমি তো আগেই বলেছি যে উদ্ধারের জন্য যে কাজগুলো চলছে সেই কাজ অব্যাহত আছে, কীভাবে চলছে সেটাও আমি বলেছি আগের প্রশ্নের উত্তরে। থ্যাংক ইউ। মাননীয় সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম 16, আপনি তারকা চিহ্নিত প্রশ্ন 630 উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম 16 বাঁশখালী, 630 নম্বর আমার তারকা চিহ্নিত প্রশ্ন। মাননীয় অর্থমন্ত্রী মহোদয় অনুগ্রহ করে বলবেন কি বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন ব্যাংকসমূহের প্রদত্ত ঋণ হেলাফিদের বিষয়ে কোনো কার্যকরী পদক্ষেপ গৃহীত হয়ে যাচ্ছে কিনা? চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়ে যাচ্ছে কি? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। বাংলাদেশ ব্যাংক কর্তৃক ঋণ খেলাপিদের বিষয়ে গৃহীত কার্যকরী পদক্ষেপ সমূহ নিম্নরূপ: ব্যাংক কর্তৃক খেলাপি ঋণ গ্রহীতাদের ব্যক্তি এবং প্রতিষ্ঠান তালিকা বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো কর্তৃক নিয়মিতভাবে হালনাগাদপূর্বক সংরক্ষণ করা হয়। ফলে খেলাপি ঋণ গ্রহীতা ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক ব্যাংক হতে নতুন করে ঋণ গ্রহণের সুযোগ থাকে না। কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক যদি ঋণ খেলাপি হিসেবে তালিকাভুক্ত হয় তবে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ব্যাংক কোম্পানি আইন 1991 এর ধারা 17A বর্ণিত বিধান পরিপালন সাপেক্ষে তার পরিচালক পদ শূন্য ঘোষণা করা হয়। কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক খেলাপি ঋণ গ্রহীতা হিসেবে তালিকাভুক্ত হলে সংশ্লিষ্ট ঋণ গ্রহীতা কর্তৃক ঋণ পরিশোধপূর্বক উক্ত তালিকা হতে অব্যাহতি প্রাপ্তির 1 বছর অতিবাহিত না হওয়া পর্যন্ত কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হবার যোগ্যতা অর্জন করতে পারে না। এতদ্ব্যতীত বাংলাদেশ ব্যাংক কর্তৃক ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের বিষয়ে গৃহীত কার্যকরী পদক্ষেপ সমূহ নিম্নরূপ: বাংলা ব্যাংক কোম্পানি মাননীয় মন্ত্রী, দীর্ঘ উত্তর পঠিত বলে গণ্য হতে পারে। জি, আপনি পঠিত বললে গণ্য হলে আমি। মাননীয় সদস্য একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। হেলাপি ঋণ বিষয়ে যেমনি আমার প্রশ্ন তেমনি চাকরিচ্যুতির বিষয়ে সম্প্রতি আমাদের ইন্টারিম সরকার আমলে যেখানে মানুষের খুবই খারাপ অবস্থা, যেখানে বেকারত্বের বোঝা জাতির কাঁধে, সেখানে আমাদের কিছু ব্যাংক কর্মকর্তাদেরকে বিনা নোটিশে চাকরিচ্যুত করে ওনাদের চাকরির এইস আর নেই, স্ট্যাটাস মেনটেন করতে সক্ষম হচ্ছে না, ঢাকা চট্টগ্রাম থেকে বাড়িতে গিয়ে কোনো কাজ পাচ্ছে না। এই মানবিক বিষয়টা চিন্তা করে আমার মনে হয় বাংলাদেশ ব্যাংকে এক নির্দেশনা দিলেই বাংলাদেশের এই শিক্ষিত বেকারদের এমনি লোড, সেখানে আমাদের চাকরিচ্যুত ব্যাংকারদের উপর অমানবিক নির্যাতন হয়েছে। অনেকেই বিসিএসের পরীক্ষা দিয়ে রিটেন পরীক্ষা না দিয়েই ব্যাংকে চাকরি পেয়েছে, অনেকে সরকারি প্রাইমারি স্কুল চাকরি ছেড়ে ব্যাংকে চাকরি নিয়েছে। মাননীয় সদস্য প্রশ্ন করুন। এই মুহূর্তে ওনাদের ব্যাপারে মাননীয় অর্থ মন্ত্রণালয়ের কোনো সিদ্ধান্ত আছে কিনা, এই মানবিক বিষয়ে ওনারা দৃষ্টি দেবেন কিনা?
মাননীয় মন্ত্রী। স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাগণ কর্তৃক দায়েরকৃত কতগুলো মামলা আছে। মামলাসমূহ বর্তমান হাইকোর্ট বিভাগ শ্রম আদালতে চলমান রয়েছে, যা মূলত বর্তমানে শুনানির পর্যায়ে রয়েছে। উল্লেখ্য, হাইকোর্টে দায়েরকৃত রিট পিটিশন সমূহে মহামান্য আদালত কর্তৃক প্রদত্ত পিটিশনধারীদের আবেদন নিষ্পত্তির নির্দেশনা বাংলাদেশ ব্যাংক কর্তৃক ইতিমধ্যে প্রতিপালিত হয়েছে। তবে বিষয়টি আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে বিধায় এই পর্যায়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই। তবু আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, বাংলাদেশ ব্যাংক এ ব্যাপারে কাজ করছে। অনেকেই, আমি আপনার সাথে সহানুভূতিশীল হয়ে বলছি, কারণ আমার এলাকার অনেকেরও চাকরি চলে গেছে এখানে, এবং এই চাকরি যাওয়ার পেছনে অনেক ঘটনা আছে। সেটা আমি সংসদে বলতে চাই না, সেটা বিতর্ক সৃষ্টি হবে। কারণ হচ্ছে অনেকের ধারণা, অনেক ব্যাংক যারা ওন করে তারা তাদের নিজস্ব লোকজনকে রেখে বাকি লোকজনদের বিদায় করে দিয়েছে, এরকম একটা পাবলিক ধারণা আছে আর কি। এই বিষয়ে আমি আর বিস্তারিত বলতে চাই না। সুতরাং এই বিষয়ে বাংলাদেশ ব্যাংক কাজ করছে। যারা চাকরি হারিয়েছে এগুলোর ব্যাপারে একটা দীর্ঘ তদন্ত চলছে। তার ফলশ্রুতিতে পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক কার্যক্রম গ্রহণ করবে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ ৩ তারকা চিহ্নিত প্রশ্ন ৬৩২ উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন ৬৩২ আমি মহান সংসদে উত্থাপন করছি। মাননীয় অর্থমন্ত্রী অনুগ্রহ করিয়া বলিবেন কি, চাঁপাইনবাবগঞ্জের আম চাষিদের জন্য হট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং আম রপ্তানি বাড়াইতে অর্থ বিভাগ বিশেষ আর্থিক প্রণোদনা দেওয়ার কোনো পরিকল্পনা গ্রহণ করিবেন কিনা? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। যে মাননীয় সংসদ সদস্য, চাঁপাইনবাবগঞ্জের আম দেশের একটি গুরুত্বপূর্ণ কৃষিপণ্য। আমি নিজেও খুব বেশি আম পছন্দ করি এবং এর রপ্তানি সম্প্রসারণের বিষয়টি সরকার বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। বিএনপির নির্বাচনী ইশতেহারে বরেন্দ্র অঞ্চলের কৃষির সার্বিক উন্নয়নে বরেন্দ্র প্রকল্প পুনরায় চালু, যথাযথভাবে আম সংরক্ষণের জন্য বিশেষ হিমাগার স্থাপন, বিশেষায়িত কৃষিপণ্য রপ্তানি অঞ্চল গড়ে তোলা এবং কৃষিভিত্তিক শিল্পায়নের উপর জোর দেওয়া হয়েছে। আম রপ্তানি বাড়াতে শুধু হট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনেই যথেষ্ট নয়, এর সঙ্গে মান নিয়ন্ত্রণ, গ্রেডিং, পরীক্ষাগার, সার্টিফিকেশন, নিরাপদ পরিবহন, বাজার সংযোগ, ব্র্যান্ডিং এবং আন্তর্জাতিক স্যানিটারি ও ফাইটোস্যানিটারি মানদণ্ড পূরণের সমন্বিত ব্যবস্থা প্রয়োজন। এই কারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা দপ্তর হতে অর্থনৈতিকভাবে যৌক্তিক ও কারিগরি দিক থেকে গ্রহণযোগ্য প্রকল্প প্রস্তাব পাওয়া গেলে হট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, মান নিয়ন্ত্রণ সুবিধা, সংরক্ষণ অবকাঠামো এবং রপ্তানি সহায়তার বিষয়টি বিবেচনা করা হবে। বিশেষ আর্থিক প্রণোদনা বা বাজেট সহায়তার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রকল্পের বাস্তবতা, সম্ভাব্য রপ্তানি আয়, কৃষকের ন্যায্য মূল্য, স্থানীয় কর্মসংস্থান, আঞ্চলিক ভ্যালু চেইন উন্নয়ন এবং সম্পদের প্রাপ্যতা বিবেচনায় নেওয়া হবে। তবে সরকার বিষয়টি নীতিগতভাবে ইতিবাচক দৃষ্টিতে দেখছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য নুরুল ইসলাম একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে এটা বাস্তবে পরিণত হওয়া দরকার বলে আমি মনে করি। আমি কয়েকদিন আগেই 54 বছরে বাংলাদেশে আমভিত্তিক কোনো ইন্ডাস্ট্রি গড়ে ওঠেনি। আমি এই মহান সংসদে প্রশ্ন উত্থাপন করেছিলাম, আমভিত্তিক ম্যাঙ্গো ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠার ব্যাপারে সরকারের অর্থ বিভাগ কোনো পরিকল্পনা গ্রহণ করবেন কি না, পাশাপাশি ব্যাপক ভিত্তিক বিদেশে আম রপ্তানি করে আমাদের দেশের
আর্থিক সমৃদ্ধি অর্জনে সরকার বিশেষ কোনো পরিকল্পনা গ্রহণ করবেন কিনা? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। শুধু আম নয়, ওই অঞ্চলের যে কৃষিভিত্তিক সফলতা এবং এটার সম্ভাবনা বিবেচনায় আমরা পুরো অঞ্চলের একটি ইকোনমিক অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছি, যেখানে গ্রোথ সেন্টারগুলো থাকবে, যেখানে এগ্রিকালচার সেক্টর ভালো, সেখানে আমরা হিমাগার থেকে শুরু করে এখানে অবকাঠামোগত যে উন্নয়নগুলো দরকার, যে সুযোগ সুবিধাগুলো দরকার, সব কিছু বিবেচনায় পুরো অঞ্চলে যে সম্ভাবনা কৃষির উপর আছে সেটার সম্ভাবনা যাচাই করে আমাদের আগামী বাজেট এবং বাজেট পরবর্তী যে পরিকল্পনা আছে এগুলো আমরা সামগ্রিকভাবে বিবেচনা করছি। আপনাকে ধন্যবাদ। মন্ত্রীর অনুপস্থিতির কারণে আমি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কয়েকটি প্রশ্ন স্কিপ করে গিয়েছি, এখন আবার সেগুলোতে ফেরত যেতে চাই। প্রশ্নোত্তর চলুক। জনাব মোহাম্মদ মাজেদুর রহমান, গাইবান্ধা 1, 624 নম্বর প্রশ্ন উত্থাপন করতে পারেন। জনাব আলমগীর মাহফুজুল্লাহ ফরিদকে দেখতে পাচ্ছি না। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাজেদুর রহমান, 29 গাইবান্ধা 1। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মহোদয়, অনুগ্রহ করিয়া বলিবেন কি, আমার নির্বাচনী এলাকা 29 গাইবান্ধা 1 সুন্দরগঞ্জ উপজেলার টেলিফোন এক্সচেঞ্জকে আধুনিকায়ন করিবার জন্য আপনার মন্ত্রণালয়ে কোনো পরিকল্পনা আছে কিনা, থাকিলে তাহা কবে নাগাদ করিবেন জানতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর দেবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর পক্ষে জবাব দিচ্ছি। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বিটিসিএল হতে 256 ক্যাপাসিটির আধুনিক প্রযুক্তির টেলিফোন এক্সচেঞ্জ স্থাপন করা হয়েছে। এই উপজেলার বিটিসিএল এর অপটিক্যাল ফাইবার রয়েছে এবং একটি 1G ক্যাপাসিটির আইপি সুইচ স্থাপন করা হয়েছে। বিধায় উচ্চগতির ডেডিকেটেড ইন্টারনেট ও ডাটা কানেক্টিভিটি প্রদান করা সম্ভব। ইতিমধ্যে বিটিসিএল হতে উপজেলা নির্বাচন অফিসে ভিপিএন কানেক্টিভিটি প্রদান করা হয়েছে এবং চাহিদা সাপেক্ষে আরও সংযোগ প্রদান করা হবে। ভবিষ্যতে উক্ত অবকাঠামোর উপর ভিত্তি করে উচ্চগতির ইন্টারনেট সেবা সম্প্রসারণের সুযোগ রয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য যারা মাজেদুর রহমান একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। এই টেলিফোন এক্সচেঞ্জটি 80-র দশকে নির্মিত। এখানকার যে অবকাঠামো আছে একেবারে ভঙ্গুর, যেহেতু 80-র দশকে এটা নির্মাণ করা হয়েছে, ব্যবহারের অনুপযোগী হয়েছে এটা। এজন্য আমি প্রথমে বলতে চাই যে এই টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তির এই যুগে, ইন্টারনেটের এই যুগে আমার সুন্দরগঞ্জ উপজেলার এই পুরাতন টেলিফোন এক্সচেঞ্জকে আধুনিকায়ন করা এবং সেই সাথে অবকাঠামো উন্নয়ন এবং ইন্টারনেট সেবা সম্প্রসারণের যদি সুযোগ তৈরি করা যেত তাহলে কোনো সুযোগ আছে কিনা, আধুনিকায়নের কোনো সুযোগ আছে কিনা, এই তো প্রশ্ন। জি জি মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। ওনার আসলে সম্পূরক প্রশ্নে 3টা অংশ আছে। একটা হচ্ছে
80-র দশকে নির্মিত অবকাঠামো সংস্কার করা প্রয়োজন। দ্বিতীয় হচ্ছে এক্সচেঞ্জ আধুনিকায়ন করা প্রয়োজন। আর একটা হচ্ছে ইন্টারনেট সেবা সম্প্রসারণ প্রয়োজন, যদি আমি বুঝে থাকি। আমি বটম আপ করে বলি, ইন্টারনেট সেবা ঘরে ঘরে পৌঁছানো এবং আধুনিকায়নের পরিকল্পনাই হচ্ছে এই গভর্নমেন্টের অগ্রাধিকার। সেই হিসেবে এটা অবশ্যই এখানে অন্তর্ভুক্ত থাকবে। দ্বিতীয় হচ্ছে টেলিফোন এক্সচেঞ্জ আধুনিকায়ন করা। টেলিফোন এক্সচেঞ্জ আধুনিকায়ন করার জন্য একটা প্রকল্প আছে। সেই প্রকল্পের মধ্যে যদি এটা নাও থাকে, মাননীয় সদস্যের প্রস্তাবের প্রেক্ষিতে এটা অন্তর্ভুক্ত করার জন্য আমরা উদ্যোগ নেব। আশা করি এটা অন্তর্ভুক্ত আছে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে অবকাঠামো। এগুলো আধুনিকায়নের ক্ষেত্রে অবকাঠামো অবশ্যই উন্নয়ন করতে হবে, সেটা গভর্নমেন্টের প্রকল্পের মধ্যে থাকবে। যদি ইতিমধ্যে কোনো প্রকল্প গ্রহণ করা না হয়ে থাকে, আমরা পরীক্ষা করে দেখব যাতে এটা থাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। তারকা চিহ্নিত প্রশ্ন 620 আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ, কক্সবাজার 2, প্রশ্নটি উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ, 295 কক্সবাজার 2, তারকা চিহ্নিত প্রশ্ন 620 এই মহান সংসদে আপনার মাধ্যমে উত্থাপন করলাম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার, এটা পিছনে চলে গেলাম তো সেই জন্য খুঁজে বের করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প 2য় পর্যায়ে এর আওতায় বর্তমানে কক্সবাজার জেলার মহেশখালী ও কুতুবদিয়া উপজেলায় মোট 26টি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। তন্মধ্যে মহেশখালী উপজেলায় 18টি এবং কুতুবদিয়া উপজেলায় 8টি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। তালিকা নিম্নে দেয়া আছে। মাননীয় স্পিকার, পঠিত বলিয়া গণ্য করা হলে সুবিধা হয়। প্রশ্নের বাকি উত্তর পঠিত বলে গণ্য করা হলো। আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রীর পক্ষে আমাদের বাংলাদেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের কক্সবাজারের গর্ব জনাব সালাউদ্দিন আহমদ আমাদের উত্তর দিচ্ছেন, সেই জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রশ্ন করতে চাই মাননীয় স্পিকার, 15 বছর 17 বছর আমাদের এখানে আমাদের কক্সবাজার শিক্ষার ক্ষেত্রে অনগ্রসর এলাকা। আমার নামে একটা কলেজ করেছিলাম আলমগীর ফরিদ টেকনিক্যাল কলেজ, কোনো কিছু করে নাই, ল্যাব স্থাপন হয় নাই, শুধু নামার কারণে বেঁচে আছে যে, এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মহেশখালী কুতুবদিয়া সহ কক্সবাজারের অনগ্রসর আমাদের 9টি উপজেলায় প্রতিটি স্কুলে ল্যাব স্থাপন, প্রতিটি মাদ্রাসায় ল্যাব স্থাপন সহ। মাননীয় সদস্য, এটা তো ডাক ও তথ্য প্রযুক্তি সম্পর্কে প্রশ্ন করেন, শিক্ষাতে চলে গেছেন না। এখানে প্রশ্ন আছে তো মাননীয় স্পিকার, আমাদের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় বলিলেন বর্তমান কক্সবাজার জেলা মহেশখালী কুতুব উপজেলার কোনো শিক্ষা প্রতিষ্ঠান কম্পিউটার ল্যাবের কথা বলতেছি মাননীয় স্পিকার। কম্পিউটার ল্যাব আমার টেকনিক্যাল কলেজে কম্পিউটার ল্যাব দেয় নাই 15 বছর 17 বছর, এটা বলতেছি। আমি প্রশ্ন করতেছি, আমাদের 9টি কক্সবাজারে যেগুলো উপজেলা আছে অনগ্রসর আমাদের শিক্ষাক্ষেত্রে, প্রতিটি উপজেলায় কম্পিউটার ল্যাব সহ, শুধু ল্যাব দিলে হবে না, শিক্ষকের পদায়ন করবেন কিনা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, কক্সবাজারের প্রশ্ন আমরা গেস করতে পারি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসলে মাননীয় সদস্যের প্রশ্নটা আমারও প্রশ্ন, তো আগের যে উত্তর দিয়েছিলাম প্রশ্নের লাস্টের অংশটা আমার পড়া হয় না, আপনি পঠিত বলে গণ্য করেছেন। তাতে 2টো লাইন লাস্টে আছে। এই তালিকা ছাড়াও উক্ত প্রকল্পের আওতায় সারা দেশে আরও 2000টি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করার জন্য ডিপিপি সংশোধনের কার্যক্রম চলমান আছে। এই 2000-এর মধ্যে আশা করি মাননীয় সংসদ সদস্যের নামে এই যে টেকনিক্যাল কলেজটা আছে, সেটা স্কুল ক্যাটাগরিতে যদি পড়ে তো আসবে,
না হলে কলেজ ক্যাটাগরিতে যাবে। তবে 2000-এর মধ্যে কক্সবাজারের আমাদের নির্বাচনী এলাকা সহ অন্যান্য এলাকা যেগুলো আছে ওখান থেকে অবশ্যই সার্ভে করে যেগুলোতে দেয়া দরকার, যেগুলো ইতিমধ্যে হয়ে গেছে সেগুলো বাদে অবশ্যই অন্তর্ভুক্ত করার জন্য উদ্যোগ নেওয়া হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। প্রশ্ন উত্তর পর্ব এখানেই শেষ হলো। বিশেষ অধিকার প্রশ্নের 164 বিধিতে নোটিশ দিয়েছেন মোহাম্মদ মুজিবুর রহমান, রাজশাহী 1। তিনি তার নোটিশে উল্লেখ করেছেন, বাংলাদেশ জাতীয় সংসদে আল্লাহর মেহেরবানিতে 1987 সাল থেকেই নামাজ আদায়ের জন্য বিরতি চালু হয়। এর আগে বিরতি চালু ছিল না। প্রথমে 20 মিনিট করে বিরতি চালু ছিল, এবার ত্রয়োদশ সংসদের সর্বসম্মতিক্রমে 30 মিনিটে বিরতি চালু হয়েছে। আলহামদুলিল্লাহ। আজানের সাথে সাথে বিরতি চালু হয়। কিন্তু একটি জরুরি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি, তা হলো মাগরিবের নামাজে অজু করে জামাত ধরা যায় না। তাছাড়া আরও একটি জরুরি কারণে আজানের 5 মিনিট আগে বিরতি দিলে যারা নফল রোজা রাখেন তারা ইফতার যথাসময়ে করতে পারেন। সেই জন্য শুধুমাত্র মাগরিবের নামাজে বিরতি আজানে 5 মিনিট আগে দিলে ইফতারও যথাসময়ে করা যাবে। অজু করে নামাজিদেরকে জামাত ধরতে পারবেন। বিষয়টি অতীব জরুরি এবং অধিকার সম্পর্কিত। বিষয়টি কার্যপ্রণালী বিধির 163 এবং 65 বিধি অনুযায়ী বিশেষ অধিকার প্রশ্নের আওতায় পড়ে না। তাছাড়া ইতিপূর্বে সংসদে নামাজের জন্য বিরতি দেওয়া 20 মিনিট, এখন দেওয়া হচ্ছে 30 মিনিট। তবে মাগরিবের নামাজে আজান 5 মিনিট আগে দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। এই কারণে মাননীয় সদস্যের 164 বিধিতে দেওয়া নোটিশটি গ্রহণ করা গেল না বলে দুঃখিত। কি আছে? বিশেষ অধিকারে আরেকটি নোটিশ পাওয়া গেছে, সেটাও মাননীয় সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান, রাজশাহী 1। তিনি তার নোটিশে উল্লেখ করেছেন, প্রশ্নকাল 1 ঘন্টা এবং জরুরি জনগুরুত্বপূর্ণ 71 বিধির জন্য 1 ঘন্টার সময় দেওয়ার জন্য সকল নতুন সংসদ সদস্যদের পক্ষ থেকে দাবি ও দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় সদস্যের নোটিশটি তার বিশেষ অধিকার প্রশ্নের সাথে কিভাবে জড়িত তা বোধগম্য নয়। তিনি এ বিষয়ে মাননীয় স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। বিষয়টি কার্যপ্রণালী বিধির 71 ক বিধি সম্পর্কিত। 30 মিনিটের পরিবর্তে 2 মিনিটের বক্তব্য প্রদানের সময় 1 ঘন্টা করতে হলে 71 ক বিধি সংশোধন করতে হবে। মাননীয় সদস্য উক্ত বিধি সংশোধনের জন্য 186 বিধি অনুযায়ী নোটিশ দিতে পারেন। এছাড়া এমত অবস্থায় মাননীয় সদস্যের বিশেষ অধিকার প্রশ্নের নোটিশটি গ্রহণ করা গেল না বলে দুঃখিত। কি এখন? মাননীয় সদস্যবৃন্দ, আজ কার্যপ্রণালী বিধির 71 বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে 69টি মনোযোগ আকর্ষণী নোটিশ পাওয়া গিয়েছে। নোটিশদাতা মাননীয় সদস্যগণ হলেন মোহাম্মদ আলী আসগর, পাবনা 3, মোহাম্মদ আব্দুল আলিম, বাগেরহাট 4, শেখ মঞ্জুরুল হক, রাহাত, বাগেরহাট 2, এ.কে.এম. ফজলুল হক মিলন, গাজীপুর 5, মোহাম্মদ আজিজুর রহমান, যশোর 1, মোহাম্মদ আব্দুল আজিজ, নাটোর 4, এস.কে. আজিজুল বারী, খুলনা 4, মোহাম্মদ জাহিদুর রহমান, ঠাকুরগাঁও 3, মোহাম্মদ জালাল উদ্দিন, চাঁদপুর 2, সৈয়দ জয়নুল আবেদিন, ঢাকা 4, মোহাম্মদ নুরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ 3, মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ 6, শেখ ফরিদ আহমদ, চাঁদপুর 3, এস.এম. জাহাঙ্গীর হোসেন, ঢাকা 18, মোহাম্মদ শফিকুল ইসলাম, পটুয়াখালী 2, মোহাম্মদ ইলিয়াস মোল্লা, ফরিদপুর 1, আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী 2, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম 4, মোহাম্মদ মাহবুবুল আলম, কুড়িগ্রাম 3, মোহাম্মদ মুক্তার আলী, যশোর 6, মোহাম্মদ আবুল কালাম আজাদ, খুলনা 6, নাসির উদ্দিন আহমদ, মৌলভীবাজার 1, এম রুহুল কুদ্দুস তালুকদার, দুলুর, নাটোর 2, কাজী রফিকুল ইসলাম, বগুড়া 1, জনাব আবদুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ 4, মোহাম্মদ সেলিম ভুঁইয়া, কুমিল্লা 2, মোহাম্মদ আব্দুল সালাম, ঠাকুরগাঁও 2, মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার, জামালপুর 4, রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2, মোহাম্মদ নুরুল আমিন, রংপুর 6, জনাব আনিসুর রহমান, মাদারপুর 3, মোহাম্মদ মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ 2,
মোহাম্মদ শামীম কাসার গাইবান্ধা 4, মোহাম্মদ আবুল কালাম কুমিল্লা 9, বিশ্বাস জাহাঙ্গীর আলম নড়াইল 1, আলহাজ জসিমউদ্দিন আহমদ চট্টগ্রাম 14, মোহাম্মদ রুহুল আমিন চুয়াডাঙ্গা 2, মোহাম্মদ মুজিবুর রহমান রাজশাহী 1, মোহাম্মদ জহিরুল ইসলাম চট্টগ্রাম 16, মোহাম্মদ মতিউর রহমান ঝিনাইদহ 3, মোহাম্মদ আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ কক্সবাজার 2, মোহাম্মদ মোশাররফ হোসেন বগুড়া 4, জনাব আব্দুল গফুর কুষ্টিয়া 2, সরওয়ার জামাল নিজাম চট্টগ্রাম 13, ফখরুদ্দিন আহমদ ময়মনসিংহ 11, শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জ 5, খন্দকার আবু আশফাক ঢাকা 1, সালাউদ্দিন চাঁদপুর গাজীপুর 4, অধ্যাপক নজরুল ইসলাম রাজশাহী 5, মোহাম্মদ মাহবুবুর রহমান বেলাল রংপুর 3, এম মাহবুবউদ্দিন নোয়াখালী 1, মোহাম্মদ আব্দুল সাত্তার নীলফামারী 1, মোহাম্মদ এরশাদুল্লাহ চট্টগ্রাম 8, মোহাম্মদ আব্দুল খালেক সাতক্ষীরা 2, মোহাম্মদ সেলিম রেজা সিরাজগঞ্জ 1, মোহাম্মদ অলিউল্লাহ বরগুনা 1, মোহাম্মদ মাসুদ পারভেজ চুয়াডাঙ্গা 1, মোহাম্মদ আতাউর রহমান নড়াইল 2, মোহাম্মদ মাজেদুর রহমান গাইবান্ধা 1, মোহাম্মদ আখতার হোসেন রংপুর 4, মোহাম্মদ শওকতুল ইসলাম মৌলভীবাজার 2, মোহাম্মদ মুসলিউদ্দিন ফরিদ যশোর 2, কামরুজ্জামান কামরুল সুনামগঞ্জ 1, শাহজাহান চৌধুরী চট্টগ্রাম 15, এ কে এম সালিম রেজা হাবিব পাবনা 2, মুন্সি রফিকুল আলম ফেনী 1, মোহাম্মদ খালেদ হোসেন মাহবুব ব্রাহ্মণবাড়িয়া 3, মোহাম্মদ আনোয়ারুল হক নেত্রকোনা 2, মোহাম্মদ এনামুল হক নওগাঁ 2। নোটিশগুলোর মধ্য থেকে আমি যশোর 1 থেকে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আজিজুর রহমান, চাঁদপুর 2 হতে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ জালাল উদ্দিন এবং নাটোর 2 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নোটিশগুলো গ্রহণ করলাম। বাকি নোটিশগুলো গ্রহণ করা সম্ভব হলো না বলে দুঃখিত। যাদের নোটিশ গ্রহণ করা হয়নি বিধি অনুযায়ী তাদের মধ্য থেকে প্রত্যেকে নিজ নোটিশের বিষয়বস্তু সম্পর্কে 2 মিনিট করে বক্তব্য রাখার আহ্বান জানাবো। তবে মোট 30 মিনিটের মধ্যে যতজন সদস্যের বক্তব্য রাখা সম্ভব ততজনই বক্তব্য রাখবেন। প্রথমেই বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মোহাম্মদ আবুল কালাম, কুমিল্লা 9। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি 71 বিধিতে মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর মহোদয়ের মনোযোগ আকর্ষণ করছি। উত্থাপিত বিষয়, কুমিল্লা জেলার আমার নির্বাচনী এলাকা মনোহরগঞ্জ উপজেলার জন্য একটি মেগা প্রকল্প গ্রহণ প্রসঙ্গে মাননীয় স্পিকার 2005 সালে 5 ফেব্রুয়ারি আমাদের গণতন্ত্রের মা তৎকালীন প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির চেয়ারপারসন আপসের নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে 11টি ইউনিয়ন নিয়ে মনোহরগঞ্জ উপজেলা গঠন করেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে এখানে প্রতিষ্ঠিত হয়নি উন্নত যোগাযোগ ব্যবস্থা, ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান, নেই কোনো ভালো মানের সরকারি স্বাস্থ্যসেবা সুবিধা কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠান। যৌক্তিক দাবি শাখার শর্ত মনোহরগঞ্জ উপজেলা এলাকায় প্রতিষ্ঠা করা হয়নি পৌরসভা। এক কথায় বলা যায় আধুনিক জীবনযাত্রা সব কিছু এখানে অনুপস্থিত। পিছিয়ে পড়া মনোহরগঞ্জের সার্বিক ভৌত অবকাঠামো উন্নয়ন এখন সময়ের দাবি বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, একটি অঞ্চলের কার্যকারিতা ও উন্নয়নের জন্য অপরিহার্য মৌলিক ভৌত অবকাঠামো উন্নয়ন, উন্নত রাস্তা, সেতু, ভালো শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ এবং সুপেয় পানি এবং নিরাপদ পানির ব্যবস্থা, পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার মতো স্থায়ী স্থাপনা, এগুলো শুধু একটি এলাকার অর্থনৈতিক কার্যক্রম এবং উৎপাদন ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করেন, বরং জনগণের জীবনযাত্রাকে সহায়তা করে, যাহা পুরো দেশের অর্থনীতির সাথে সম্পৃক্ত। এমত অবস্থা কুমিল্লা। আলহাজ জসিমউদ্দিন আহমদ, চট্টগ্রাম 14। মাননীয় স্পিকার, চন্দনাইশ বাংলাদেশের চট্টগ্রাম জেলা একটি গুরুত্বপূর্ণ উপজেলা। এই শহর একটি কৃষি নির্ভর এলাকা, দেশের গুরুত্বপূর্ণ বিভাগীয় জেলা। চট্টগ্রাম জেলায় কোনো
স্বতন্ত্র উচ্চ গবেষণা সমৃদ্ধ কৃষি শিক্ষার বিদ্যাপীঠ নেই। চট্টগ্রাম শহর থেকে 30 কিলোমিটার দূরত্বে চন্দনাইশ উপজেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হলে কৃষিবিদ তৈরি সহ কৃষির উন্নয়ন ও গবেষণার নতুন নতুন কৃষি উদ্ভাবনের মাধ্যমে কৃষি নির্ভর অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। মাননীয় স্পিকার, বাংলাদেশের অর্থনীতিতে কৃষির অবদান অপরিসীম। 2022-23 অর্থবছরে মোট জিডিপিতে এই খাতের অবদান প্রায় 11% থেকে 14%। দেশের শ্রম শক্তি প্রায় 38% থেকে 45%। কৃষিতে নিয়োজিত, তাই কৃষি শিক্ষাকে অধিকতর গুরুত্ব দেওয়ার সময়ের দাবি। এমতাবস্থায় চট্টগ্রাম জেলায় গণমানুষের দাবি হিসেবে চন্দনাইশ উপজেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য আমি মাননীয় শিক্ষামন্ত্রীর সদয় মনোযোগ আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য, এটা শেষ করি, আধা ঘন্টা শেষ করি, তারপর আপনাকে দেব। আচ্ছা, ওনাকে মাইক দেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাদের কি বলতে চান? বলতে যাচ্ছি 71-এর বিধিতে আমাদের যে বক্তব্য রাখার 2 মিনিটের সুযোগ, এই 2 মিনিটের সুযোগে আমরা অনেক কষ্ট করে আমরা সিরিয়াল দিয়ে আমরা নোটিশ সাবমিট করি। আমার একটি নোটিশ দীর্ঘদিন থেকে আমি সাবমিট করে আসছি, সিরিয়ালে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরে থাকে, কিন্তু আলোচনার সুযোগ পাচ্ছি না। গতকালকে এ বিষয়ে আমাদের সংসদে, মহান সংসদে এবারে সিদ্ধান্ত হয়েছিল যে আমরা সিরিয়াল ব্রেক করব না। 2 নম্বরে আমার নাম ছিল, 2 মিনিটের সুযোগ, আমি সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি। মাননীয় স্পিকার, আমি আপনার সুদৃষ্টি কামনা করছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, এখানে তো 2 নম্বরে আপনার নাম দেখছি না, এখানে তো জসিমউদ্দিন আহমদ, চট্টগ্রাম 14। যাই হোক, পরে দেখা যাবে এটা। যারা প্রথমবারের মতো দিয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়, যারা আগে কখনো সুযোগ পায়নি আর কি। দেখা যাক, অপেক্ষা করেন, ধৈর্য ধরেন। মোহাম্মদ অলিউল্লাহ, বরগুনা 1। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি অলিউল্লাহ, 109, বরগুনা 1। আমার আলোচ্য বিষয় যে আমার বরগুনাতে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, এই হাসপাতালে আসলে ডাক্তারের যে কোঠা আছে সে জায়গায় পর্যাপ্ত ডাক্তার নেই, ক্লিনার নেই। এবং আমাদের তালতলি 50 শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল, পাশাপাশি আমতলিতেও একটা 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল। এ জায়গায় পর্যাপ্ত আমাদের ম্যান পাওয়ার নেই, ডাক্তারের ভালো ব্যবস্থা নেই। সেক্ষেত্রে আমাদের এই বরগুনার 12 থেকে 13 লক্ষ জনগণ আসলে সুচিকিৎসা থেকে তারা বঞ্চিত হচ্ছে। এছাড়াও আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় আধুনিক মেশিনারিজের ব্যবস্থা থাকলেও আমরা এই বরগুনাবাসী আসলে আমরা দীর্ঘ 17টি বছর শিক্ষা পাশাপাশি সুচিকিৎসা এ থেকে আমরা লাঞ্ছিত হচ্ছি, আমরা অবহেলিত হচ্ছি। তো আমি আপনার মাধ্যমে আমাদের যারা কর্মকর্তারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে করে বরগুনা জেনারেল হাসপাতাল সমূহের ভিতরে পর্যাপ্ত ডাক্তার আমাদের ব্যবস্থা করা হয়। বরগুনাতে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের যে জায়গায় পদের সংখ্যা আছে 55, সে জায়গায় অত্যন্ত দুঃখের বিষয় মাত্র ডাক্তার আছে 16 জন। আমতলিতে 50 শয্যা বিশিষ্ট যে জায়গায় ডাক্তার থাকার কথা 24 জন, সে জায়গায় ডাক্তারের সংখ্যা হলো 6 জন। মাননীয় স্পিকার, আমি আপনাকে বলতে চাই যে এই পর্যাপ্ত পরিমাণ। মাননীয় সদস্যবৃন্দ, আজ যারা বক্তব্য রাখছেন তারা ইতিপূর্বে অতীতে কখনো বক্তব্য রাখেন নাই, সেই জন্যই তাদেরকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মোহাম্মদ আক্তার হোসেন, রংপুর 4।
আছে? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আজকে আমি যে নোটিশটি দিয়েছি সেটা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সংক্রান্ত এবং জ্বালানি তেলের যে সংকট সেই বিষয়টা নিয়ে। আপনি জেনে থাকবেন যে আমরা বৈশ্বিকভাবে একটা সংকটের মধ্যে আছি, একটা যুদ্ধ পরিস্থিতি চলছে, তার প্রেক্ষিতে বাংলাদেশে একটা জ্বালানি সংকটের মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু আমরা খবরাখবরে নানা ধরনের খবর দেখছি যে আমাদের যে তেল সংকট, সেখানে কৃত্রিম কিছু বিষয়ও আছে। সেই বিষয়গুলোতে আসলে সরকারের পদক্ষেপ কি সেটা আমরা এখনো পর্যন্ত ভালো করে জানি না। আমরা একটা বিষয়ে গতকাল আলোচনা হয়েছে, যা এখানে আলোচনা হবে জ্বালানি সংকটের বিষয় নিয়ে। সে সময়টাতে সরকারি দল বিরোধী দল আমরা পরস্পর আলোচনা করব, কিন্তু হঠাৎ করে যে এলপিজির দামও বাড়ায় দেওয়া হলো। আমাদের যারা রান্নাবান্নার কাজ করতেছেন, বিভিন্ন উৎপাদনের কাজগুলো করতেছেন, তারা কিন্তু এই সময়টাতে ভালো করে এই রান্নাবান্নার কাজগুলোতে তারা করতে পারবেন না যদি এইভাবে এলপিজির দামগুলো বাড়তে থাকে। এই কারণে আমরা সরকারের কাছে এই বিষয়টাতে আহ্বান জানিয়েছি, যাতে করে যে দামটা বৃদ্ধি করা হয়েছে সেটা যেহেতু মাত্রাতিরিক্ত, এই মাত্রাতিরিক্ত দামটাকে কমায় নিয়ে আসে, যাতে একটা সহনীয় পর্যায়ে এটাকে নিয়ে আসা হয়। যেভাবে ওভারনাইট তেলের দাম বাড়িয়ে দেওয়া হলো, জ্বালানির দাম বাড়িয়ে দেওয়া হলো, এটা জনজীবনে যে একটা নেতিবাচক প্রভাব পড়েছে, সেই নেতিবাচক প্রভাব থেকে বেরিয়ে আসার জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাবো। আন্তর্জাতিক পর্যায়ে কথা বলে এবং দেশীয় যে সংকটগুলো আছে, মজুতদারি চলছে, বিভিন্ন জায়গায় সরকারের কিছু ফেলিওর আছে, সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করে যাতে করে এলপিজি সহ অন্যান্য যে জ্বালানিগুলো আছে সেগুলোর দাম একটা সহনীয় পর্যায়ে নিয়ে এসে জনজীবনে একটা স্বস্তি নিয়ে আসা যায়। সরকার বলছিল যে তারা দাম বাড়াবে না, কিন্তু তারা দাম বাড়াতে বাধ্য হয়েছে, বা যে পরিস্থিতিতে তারা দাম পেয়েছে এত দাম বাড়ানো উচিত হয়নি। আমরা মনে করি যে দাম কমিয়ে নিয়ে এসে জনজীবনে একটা স্বস্তি নিয়ে আসতে হবে। মোহাম্মদ মোসলেউদ্দিন ফরিদ, যশোর 2। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে এই মহান সংসদে যশোর জেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জোর দাবি জানাচ্ছি। যশোর শুধু একটি জেলা নয়, এটি বাংলাদেশের ফুলের রাজধানী। দেশের 70% ফুল আসে গদখালি থেকে। সারা বছর সবজি, ধান, পাট উৎপাদন করে যশোরের কৃষক দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু ফুলের রোগ, সবজির সংগ্রহোত্তর ক্ষতি, রপ্তানি মান, এসব গবেষণার জন্য কৃষককে আজও দূরে তাকিয়ে থাকতে হয়। ভবদহের জলাবদ্ধতা, লবণাক্ততা, ঘূর্ণিঝড় এই অঞ্চলের সমস্যা অনন্য। দূর থেকে এর সমাধান হয় না। সমাধান চাই যশোরের মাটিতে, কৃষকের পাশে। বেনাপোল স্থলবন্দর আমাদের দরজায়। কৃষি বিশ্ববিদ্যালয় হলে কাঁচা ফসল রপ্তানি নয়, প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি হবে। আমাদের ছেলেমেয়েরা কৃষিবিদ হয়ে, উদ্যোক্তা হয়ে ঘরেই কর্মসংস্থান করবে। চৌগাছা উপজেলায় তুলা গবেষণা কেন্দ্রের 173 একর জমি অব্যবহৃত পড়ে আছে। এটিকে কাজে লাগিয়ে কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো গড়ে তোলা সম্ভব। এতে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে। দেশের অধিকাংশ কৃষি বিশ্ববিদ্যালয় উত্তর এবং মধ্যাঞ্চলে। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় 81 কিলোমিটার দূরে, আর ঢাকা শেরেবাংলা প্রায় 200 কিলোমিটার। 3 কোটি মানুষের দক্ষিণ পশ্চিম অঞ্চলে একটি কৃষি বিশ্ববিদ্যালয় নাই। এই বৈষম্য দূর করতে হবে। যশোরের মাননীয় প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্য ইসলাম ইতিমধ্যে ডিও দিয়েছেন। গত নভেম্বরে শিক্ষা মন্ত্রণালয় থেকে মঞ্জুরি কমিশনে প্রস্তাবনা ও সম্ভাবনা যাচাইয়ের জন্য আনুষ্ঠানিক চিঠি প্রেরণ করা হয়েছে। তাই আমি মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে বিনীত দাবি জানাই, যশোরে অবিলম্বে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপিত করা হোক। এটি হবে পুরো দক্ষিণ পশ্চিমাঞ্চলের জন্য কৃষি বিপ্লবের সূতিকাগার। মাননীয় মুন্সি রফিকুল আলম, ফেনী 1। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে একটি অত্যন্ত প্রয়োজন এবং জনগুরুত্বপূর্ণ সম্পন্ন বিষয় নোটিশ করেছি। সেটি হচ্ছে আমার নির্বাচনী এলাকা, আমাদের প্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত 265 ফেনী 1। আমাদের এই
ফুলগাজী ফেনী একের ফুলগাজী উপজেলার সদরের শ্রীপুর মজুমদার বাড়ি দেশনেত্রীর পৈতৃক জন্মভূমি। আমাদের 3টি উপজেলা ছাগলনাইয়া এবং পরশুরাম এবং ফুলগাজী, এই দুইটি ছাগলনাইয়া এবং পরশুরাম এই দুইটি উপজেলায় আমাদের পৌরসভায় উন্নীত করা হলেও আমাদের এই ফুলগাজী সদর ইউনিয়নকে পৌরসভায় উন্নীত করা হয়নি। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যেহেতু এই নির্বাচনী এলাকাটি আমাদের সকলের প্রিয়, যিনি এই দেশের জন্য গণতন্ত্রের জন্য সারাটি জীবন সংগ্রাম করেছেন, তিনি দেশের জন্য যতটুকু করা প্রয়োজন, যতটুকু করা উচিত তার সর্বোচ্চ করেছেন। তাই আমি আজকে আপনার মাধ্যমে অনুরোধ করছি যে যেহেতু এই ফুলগাজী আমাদের নেত্রীর জন্মস্থান, সেই উপজেলাটি অনেক বড় একটি উপজেলা, সেখানে অনেক মানুষের বসবাস, তাই আমি অনুরোধ করব যে মোহাম্মদ খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া 3। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার রেল যাত্রীদের জন্য কথা বলতে চাই। আপনি জানেন যে ব্রাহ্মণবাড়িয়া থেকে রেলের ঢাকার যোগাযোগ 1 ঘন্টা 30 থেকে 1 ঘন্টা 40 মিনিট এয়ারপোর্ট পর্যন্ত। সেটা যদি আমরা বাই রোডে যাই 3 ঘন্টারও বেশি সময় লাগে। মাননীয় স্পিকার, প্রতিদিন কয়েক হাজার যাত্রী এই রুটে এই ট্রেনে চলাচল করার মতো ব্যবস্থা আছে, কিন্তু এখানে একটি আন্তনগর কমিউটার ট্রেন যেটা তিতাস, সেটা যাত্রী সিটের তুলনায় যাত্রী সংখ্যার তুলনায় সিট খুবই কম। আমাদের আরেকটি ট্রেন আছে মাননীয় স্পিকার, যেটা নরসিংদী এক্সপ্রেস ভৈরব পর্যন্ত আসে। সেই ট্রেনটি যদি আমাদের ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত আনা হয়, সেক্ষেত্রে আমাদের যাত্রীদের সুবিধা হবে। প্লাস একই সাথে মাননীয় স্পিকার, আমাদের যে অন্যান্য আন্তনগর ট্রেনগুলোতেও যাত্রী সিটের তুলনায় খুবই কম সংখ্যক। আমাদের এখানে সুবর্ণ এক্সপ্রেস যদি আমাদের এখানে স্টপেজ দেওয়া হয়, সেটা আমাদের ব্রাহ্মণবাড়িয়াবাসীর জন্য উপকৃত হবে। আরেকটি মাননীয় স্পিকার, আমাদের বিজয়নগর উপজেলার একটি মাত্র স্টেশন, সেটা হলো মুকুন্দপুর স্টেশন। এখানে শুধু একটি ট্রেন থামে, সেটা হলো জয়ন্তিকা। এখানে আমাদের ঢাকার সাথে চলাচলকারী পারাবত এক্সপ্রেস এবং চিটাগাংয়ের সাথে চলাচল আন্তনগর এক্সপ্রেস মাননীয় স্পিকার পাহাড়িকা এক্সপ্রেস মাননীয় স্পিকার যদি স্টপেজ দেওয়া হয়, সেই ক্ষেত্রে বিজয়নগরবাসী মাননীয় স্পিকার উপকৃত হবে। এবং সেই যেটা আমাদের জয়ন্তিকা এক্সপ্রেস, সেটারও যাত্রী সংখ্যা সিট সংখ্যা মাননীয় স্পিকার বৃদ্ধি করা প্রয়োজন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মোহাম্মদ আনোয়ারুল হক, নেত্রকোনা 2। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকা নেত্রকোনা 2, নেত্রকোনা সদর উপজেলা এবং বারহাট্টা উপজেলা নিয়ে গঠিত। সেখানে একটা প্রথম শ্রেণীর পৌরসভা এবং 19টা ইউনিয়ন, 5 লক্ষেরও অধিক ভোটার। ওই এলাকার 2টি থানায় আমাদের একটা সদর থানায় 2টি পিকআপ ভ্যান আছে, সেখানে একটা ওকে টোটালি এই অধিকাংশ সময় নষ্ট থাকে। এবং বারহাট্টা থানাতেও সেম একটা ভ্যান আছে। এই বিশাল এলাকা, এটা সুনামগঞ্জে হাওড়ের সঙ্গে 2টা ইউনিয়ন একদম সরাসরি জড়িত, পাশাপাশি সীমান্ত এলাকাটাও আমাদের খুব কাছাকাছি। সে কারণে এই এলাকা দিয়ে অসংখ্য চোরাচালান সহ অনেক বিষয়াদি আছে, যে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখা অনেক সময় কঠিন হয়। সেই জন্য আপনার মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করব যে যত তাড়াতাড়ি সম্ভব 2টি থানায় 2টি নতুন পিকআপ ভ্যান দেওয়া যায় কিনা। কারণ আইনশৃঙ্খলা পরিস্থিতি ডে বাই ডে এত খারাপ হচ্ছে যে চুরি এখান থেকে ওই সীমান্ত এলাকা থেকে গরু এখানে পাচার হয়, এবং এইগুলি প্রত্যেকটা মানুষের গড়ের চুরি নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঠেকানোর জন্য অচিরেই
দুটা পিকআপ ভ্যান দেওয়ার জন্য মাননীয় আপনার মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, লাস্ট বাট ওয়ান রো, ফোর্থ ফ্রম লেফট, স্যুট পরা, এখান থেকে ভালোভাবে দেখতে পাচ্ছি না। না না, আপনার সামনে স্যুট পরা। আপনি কি খাচ্ছেন? চা খাচ্ছেন ওখানে? ইউ হ্যাভ বিন ড্রিঙ্কিং সামথিং? সরি, ওষুধ খাচ্ছেন? গরম পানি খাচ্ছেন? আচ্ছা, আমি দেখে ভাবলাম যে চা খাচ্ছেন, পরবর্তী গেলে আরও কি খাবেন গড নোজ। এনিওয়ে, মিস্টার আব্দুল আলিম, ফাইনালি আপনি পেয়েছেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী আসন মোরেলগঞ্জ, শরণখোলা, বাগেরহাট 4, এই নির্বাচনী আসনের সাইনবোর্ড থেকে বগি পর্যন্ত যে মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক, সেই আঞ্চলিক মহাসাগরের পানগুছি নদীর উপর একটি সেতু নির্মাণ 50 বছরের দাবি। মাননীয় স্পিকার, যদি এই সেতুটি নির্মাণ হয় তাহলে এই অঞ্চলে পর্যটন শিল্পের অপার সম্ভাবনার সৃষ্টি হবে এবং কর্মসংস্থানের নতুন দরজা উন্মোচিত হবে ইনশাআল্লাহ, এবং রাজস্ব আয় বৃদ্ধি পাবে বাংলাদেশের। মাননীয় স্পিকার, এই সেতুটি যদি নির্মাণ করা হয় তাহলে বরিশাল বিভাগ থেকে মোংলা বন্দর ব্যবহারের ক্ষেত্রে দূরত্ব প্রায় 100 কিলোমিটার কমে যাবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, এই সেতুটি যদি বাস্তবায়িত হয় তাহলে প্রমত্তা পানগুছি নদী পারাপার করতে যে প্রতি বছর জনসাধারণের যে প্রাণহানি ঘটে এবং বিশেষ করে যে নৌকা এবং ফেরি পারাপারে যে মানুষের মৃত্যু হয়, এর হাত থেকে আমাদের জনগণ রক্ষা পাবে। মাননীয় স্পিকার, এই পানগুছি সেতুর যে প্রকল্পটি একনেকে অনুমোদিত হওয়া সত্ত্বেও দীর্ঘদিন পর্যন্ত সেই পানগুছি সেতুর অগ্রগতির কোনো দৃশ্যমান কোনো কার্যক্রম আমাদের জনপদের মানুষ না দেখতে পেয়ে তা হতাশাগ্রস্ত রয়েছে। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় সে সড়ক এবং সেতু মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমি আপনার হস্তক্ষেপ কামনা করছি যাতে করে অল্প সময়ের ব্যবধানে পানগুছি সেতুর কার্যক্রম দৃশ্যমান হয়। আমি আপনার মাধ্যমে মন্ত্রীর কাছে সেই দৃষ্টি আকর্ষণ করছি এবং সেই প্রস্তাব দিচ্ছি, সেই আবেদন করছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। শেখ মঞ্জুরুল হক রাহাত, বাগেরহাট 2। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি আজ এই মহান সংসদে দাঁড়িয়েছি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান প্রবাসীদের এক করুণ সংকটের কথা তুলে ধরতে। মাননীয় স্পিকার, আমরা গর্ব করি প্রবাসীদের রেমিটেন্স যোদ্ধা বলে থাকি। প্রতি বছর তারা বিলিয়ন বিলিয়ন রেমিটেন্স পাঠিয়ে আমাদের দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে সচল রাখছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো বর্তমানে লক্ষ লক্ষ প্রবাসী এক ভয়াবহ পাসপোর্ট সংকটে ভুগছে। মাননীয় স্পিকার, সরকার এমআরপি পাসপোর্ট বন্ধ করে দিলেও কারিগরি এবং নথিপত্র জটিলতায় তারা ই পাসপোর্ট পাচ্ছেন না। সমস্যাটি অত্যন্ত তুচ্ছ এবং ছোট মনে হলেও এর প্রভাব অত্যন্ত ভয়াবহ। একজন প্রবাসী 5 বছর, 10 বছর, 15 বছর আগে যে তথ্যে পাসপোর্ট করেছিলেন, বর্তমান এনআইডি, জন্ম নিবন্ধন এবং তার সাথে সামান্য বানানোর অমিল, বছরের অমিলের কারণে তারা তাদের পাসপোর্ট নবায়ন করতে পারছেন, আটকে আছে। যে কারণে এই সামান্য করণিক ভুলের মাসুল দিতে গিয়ে প্রবাসীরা বিদেশের মাটিতে আজ পরিচয়হীন রোহিঙ্গাদের মতো অনেক সময় বসবাস করতে হচ্ছে। তাদের কাজের পারমিট নবায়ন হচ্ছে না, তারা কাজ হারাচ্ছেন। এমনকি অনেককে এই জটিলতার কারণে জেলেও যেতে হচ্ছে। রাষ্ট্রের ডিজিটাল সিস্টেমের সমন্বয়হীনতার দায় কেন একজন রেমিটেন্স যোদ্ধা বহন করবে? মাননীয় স্পিকার, এই দাবিটি প্রবাসীদের প্রাণের দাবি। অনতি বিলম্বে একটি অন স্টপ সার্ভিস চালু করা হোক, যার মাধ্যমে
এই রেমিটেন্স যোদ্ধারা তাদের এই সমস্যাটা সহজে সমাধান করতে পারে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মোহাম্মদ আব্দুল আজিজ, নাটোর 4। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ৭১ বিধি অনুযায়ী জনগুরুত্বপূর্ণ বিষয়ে আমি মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি। আমার উত্থাপনীয় বিষয় সড়ক দুর্ঘটনা রোধে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের বনপাড়া গুরুদাসপুর বাইপাস সংযোগ স্থলে একটি ফ্লাইওভার বা ফুট ওভারব্রিজ নির্মাণ প্রসঙ্গে। মাননীয় স্পিকার, ভোরের আলো ফুটতে উত্তরাঞ্চলীয় ট্রাক, বাস, প্রাইভেট কারগুলো নাটোর বনপাড়া হাটিকুমরুল মহাসড়ক ধরে ছুটে চলে। সোনা মসজিদ, হিলি, স্থলবন্দর কিংবা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রই মহাসড়ক দিয়েই যাতায়াত। এই সড়কটি দেশের অর্থনীতির অন্যতম প্রাণশক্তি। তবে যাত্রীদের কাছে এটি শুধু যাতায়াতের পথ নয়, পরিণত হয়েছে ভয়াবহ দুর্ঘটনার মরণ ফাঁদ। বিশেষ করে আমার নির্বাচনী এলাকা ৬১ নাটোর 4-এর অন্তর্গত বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের বনপাড়া গুরুদাসপুর বাইপাস এলাকাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে প্রায়শই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে, যার মধ্যে বেপরোয়া গতি, মুখোমুখি সংঘর্ষ, ট্রাকের ধাক্কায় নিহতের ঘটনা সচরাচর ঘটেই থাকে। 2025 সালের 24শে জুলাই ট্রাক চাপায় প্রাণহানি ঘটেছে 8 জনের। বনপাড়া হাইওয়ে পুলিশ ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী 2024 সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত এই সড়কে 124টি দুর্ঘটনা ঘটে, তার অধিকাংশই বনপাড়া গুরুদাসপুর বাইপাস এলাকায়। আর এক একটি দুর্ঘটনা এক একটি পরিবারের ভাঙনের গল্প, স্বজন হারার আর্তনাদ। এই মৃত্যুর মিছিলে লাগাম টানতে হলে বনপাড়া গুরুদাসপুর বাইপাস সংযোগস্থলে একটি ফ্লাইওভার নির্মাণ করা অতীব জরুরি। যদি একান্তই সেটা সম্ভব না হয়, তবে জরুরি ভিত্তিতে 2-1টি ওভার ফুট ব্রিজ নির্মাণ করে কিছুটা হলেও প্রতিকার পাওয়া যাবে। মাননীয় সদস্য মোহাম্মদ জাহিদুর রহমান, ঠাকুরগাঁও 3। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকা 5 ঠাকুরগাঁ 3, পীরগঞ্জ রানী শঙ্কৈল 2টি উপজেলা নিয়ে গঠিত। পীরগঞ্জ উপজেলাধীন পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়, উক্ত প্রতিষ্ঠানটি একটি প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান এবং এই বিদ্যালয়ে 4.5 একর জমিতে প্রতিষ্ঠিত। 1907 সালে তৎকালীন টঙ্কনাথ চৌধুরী জমিদার উক্ত বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। মাননীয় স্পিকার, আর একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান রানী শঙ্কৈল ডিগ্রি কলেজ। 1972 সালে প্রতিষ্ঠিত এই কলেজটি স্বাধীনতার পর থেকে উত্তরাঞ্চলের অবহেলিত ও প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার আলো ছড়িয়ে আসছে। স্থানীয় শিক্ষানুরাগী ও সমাজসেবীদের উদ্যোগে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি আজ শত শত শিক্ষার্থীর স্বপ্ন ও সম্ভাবনার কেন্দ্রবিন্দু। কিন্তু দুঃখের বিষয়, এই প্রতিষ্ঠান দুটি লেখাপড়া, গুণগত মান ও প্রাচীনতম প্রতিষ্ঠান এবং আমার নির্বাচনী এলাকার জনগণের দাবি থাকা সত্ত্বেও জাতীয়করণ করা হয়নি। মাননীয় স্পিকার, আমি মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর প্রতি বিনীত আবেদন জানাচ্ছি যে উক্ত প্রতিষ্ঠান দুটি দ্রুত জাতীয়করণের আওতায় এনে এই অঞ্চলের শিক্ষার্থীদের ভবিষ্যৎকে আলোকিত করার উদ্যোগ গ্রহণ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। শেখ ফরিদ আহমদ, চাঁদপুর 3। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকা চাঁদপুর 3, মেঘনা নদী পারে প্রতিদিন গড়ে 2500 বলগেট চলাচল করে। বলগেট সাধারণত বালি পরিবহনের কাজে ব্যবহৃত হয়। অত্যন্ত উদ্বেগ বিষয় যে বর্তমানে চলমান ইরান যুদ্ধের কারণে জ্বালানির যে সংকটময় সময়ও নদীতে হাজার হাজার বলগেট চলাচল করছে,
কিন্তু এই বলগেট সাধারণ জনগণের কোনো উপকারে আসে না। প্রত্যেকটি বলগেট প্রতিদিন প্রায় 4 থেকে 500 লিটার জ্বালানি তেল খরচ করে। বর্তমানে কৃষি মৌসুমে সেচ কাজের জন্য ডিজেলের প্রয়োজনীয়তা অনুযায়ী সরবরাহ কমে যাওয়ায় জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। সেখানে কৃষক ও জরুরি পরিবহন খাত তেলের অভাবে স্থবির হয়ে পড়েছে। সেখানে এই বিশাল পরিমাণ জ্বালানি অপচয় কোনোভাবেই কাম্য নয়। জনস্বার্থ রক্ষার্থে এবং জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে এই সংকটময় সময়ে বালি পরিবহনে নিয়োজিত বলগেটগুলোকে সাময়িকভাবে তেল সরবরাহ বন্ধ রাখার জন্য আমি মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও খনিজ সম্পদ মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, এস.এম. জাহাঙ্গীর হোসেন, ঢাকা 18। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা ঢাকা 18 তীব্র গ্যাস সংকট নিরসনে জরুরি কার্যকর পদক্ষেপ গ্রহণ প্রসঙ্গে মাননীয় স্পিকার, ঢাকা 18 আসন 14টি ওয়ার্ড নিয়ে গঠিত, সেখানে 12টি ওয়ার্ড আসছে নতুন। এই 14টি ওয়ার্ডেই আমাদের এই গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। আমি নির্বাচনের পূর্বে নির্বাচনী জনসভায় যখন গিয়েছি, নির্বাচনে ভোট চাওয়ার জন্য যখন গিয়েছি, তখন তাদেরকে বলেছিলাম যে নির্বাচনের পরে আমাকে যে নির্বাচিত করেন তাহলে আমরা গ্যাস সংকট নিরসন করব। কিন্তু আমাদের সেখানে অনেক নিম্ন আয়ের মানুষজন থাকে, যার কারণে এই গ্যাস সংকটের কারণে তাদের বিভিন্ন রকম সমস্যা হচ্ছে এবং বিশেষ করে বিদ্যুতের উপর ব্যাপক প্রেশার পড়ছে। সেটা হলো গ্যাস না থাকার কারণে তারা বিদ্যুৎ ব্যবহার করে, সেখানে রান্নাবান্নার কাজ করে, সেখানে আগুন বিভিন্ন সময়ে সেখানে দুর্যোগ সৃষ্টি হয় এবং আগুন লাগার প্রবণতা বেড়ে যায়। আমি আপনার মাধ্যমে আমি মাননীয় মন্ত্রীকে অনুরোধ করব, আমার এই যে 8টি থানায় যে গ্যাস সংকট আছে, অতি জরুরি ভিত্তিতে এই গ্যাস সংকট সমাধান করে আমাদের সাধারণ মানুষকে দৈনন্দিন জীবনে কার্যক্রম গ্রহণ করার জন্য বিশেষভাবে সহযোগিতা করবেন। পাশাপাশি আমরা যাতে অল্প সময়ের মধ্যে এই গ্যাস সংকট থেকে আমরা উত্তরণ করতে পারি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মোহাম্মদ ইলিয়াস মোল্লা, ফরিদপুর 1। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আসলে আজকে কথা বলার সুযোগ পেয়ে আমার এলাকার জনগণকে ধন্যবাদ জানাই, যারা আমাকে তাদের ভালোবাসা দিয়ে ভোট দিয়ে আমার এখানে আসার সুযোগ করে দিয়েছে। আমার আজকে মনোযোগ আকর্ষণের নোটিশে আমরা যে দিকটা বলতে চেয়েছিলাম সেটা হলো যে, মাননীয় স্পিকার, আপনি জানেন যে আমাদের দেশের 1,30,00,000 ভাই বিদেশে কর্মরত আছে, পৃথিবীর প্রায় 176টা দেশে। এদের যখন যায় তারা, তখন যে পরিমাণ টাকা খরচ করে যেতে হয়, তাদের জমি বিক্রি করতে হয়, অনেক ক্ষেত্রে বাড়ি বিক্রি করে যায় এবং যাওয়ার পরে অনেকেই অনেক কষ্টে টাকা পয়সা উপার্জন করে আমাদের দেশে তার টাকা পাঠায়। এদের ভিতরে তারা এত অল্প টাকা ইনকাম করে যে তারা যে খুবই স্বনির্ভর হয়ে যায় এরকম অবস্থা না। অনেক ক্ষেত্রে দেখা যায় তারা কেউ অ্যাক্সিডেন্টে মারা যায়, কেউ স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে। সেই সময় এমন এমন দেশে মারা যায় যে দেশের সঙ্গে আমাদের সরাসরি কূটনৈতিক সম্পর্ক নেই। এরকম ক্ষেত্রে লাশ দেশে আনা অনেক কঠিন কাজ এবং এটা আপনি নিশ্চয়ই জানেন যে এটা সরকারের থেকে সহযোগিতা নিয়েই তাদেরকে আনার ব্যবস্থা করতে হয়। আমি এরকম কয়েকটা কেস ডিল করার সুযোগ পেয়েছিলাম এমপি হওয়ার আগে। আমার কাছে মনে হয়েছিল বিষয়টা খুবই কঠিন। আপনার মাধ্যমে আমি আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে এই বিষয়টা সহজ করা যায় যদি, এবং সরকারি টাকায় যদি লাশ দেশে এনে দাফনের ব্যবস্থা করা হয়, তাহলে আমার মনে হয় যে রেমিটেন্স যোদ্ধাদের প্রতি যথাযোগ্য মর্যাদা দেখানো হবে। মাননীয় সদস্যবৃন্দ, জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় মনোযোগ আকর্ষণ বিধি 71-এর আওতায় প্রাপ্ত নোটিশ সময়ের উপর 2 মিনিটের বক্তব্য রাখার পর্ব এখানেই শেষ হলো।
ইয়েস, মাননীয় সদস্য বলেন, লাস্ট রো, থার্ড ফ্রম লেফট, বলুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার নির্বাচনী আসন সুনামগঞ্জ 1, 224। মাননীয় স্পিকার, আমার এই আসনটা কৃষি নির্ভরশীল একটা আসন। এখানে মাননীয় স্পিকার, মাননীয় সদস্য, সংসদে প্রশ্ন করার জন্য তো উত্থাপন করার জন্য বেস্ট সময় হলো যখন প্রশ্নকাল শেষ হয়ে যায়, তখন দাঁড়াবেন। আরেকটা হলো যে আপনি যে বিষয় বলতে যাচ্ছেন তার জন্য নোটিশ দিতে হবে। আপনি তো এলাকার মাননীয় স্পিকার, আমি নোটিশ দিয়েছি মাননীয় স্পিকার। আজকে তো আসেনি এর মধ্যে। তো মাননীয় স্পিকার, আবার নোটিশ আমি একটা মিনিট শুধু আমাকে একটু বলার সুযোগ দিন মাননীয় স্পিকার। এক মিনিট বলেন। আমার এই অঞ্চলে কৃষক এখন 800 টাকা মন ধান বিক্রি করছে। এই ধান রোপণ করতে 1000 টাকা মন তাদের খরচ হচ্ছে মাননীয় স্পিকার। আমাদের এলাকাতে এক তো হচ্ছে পানি জলাবদ্ধতায় আমাদের ধান কেটে তুলতে পারছে না, সাথে সাথে এই বিক্রিও করছে। অনেক মানুষ ঋণ করে মাননীয় স্পিকার এই জমি রোপণ করে মাননীয় স্পিকার। জানেন আমাদের এই অঞ্চলের বিষয়টা মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আই নো ইউর এরিয়া, আপনি নোটিশ দেন তখন। আমি নোটিশ দিয়েছি মাননীয় স্পিকার। জি। ইয়েস, মিলন, মাননীয় সদস্য। মিলন সাহেবকে মাইক দেন, বলেন। মাননীয় স্পিকার, আমাদের এই মহান জাতীয় সংসদে আলোচনা দেখার জন্য দর্শনার্থীরা আসেন, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসেন, অনেক কষ্ট করে আসেন। এমপি সাহেবরা একটা করে কার্ড পান, জিজ্ঞেস করে বলে যে আগের সংসদে এটা পাশ হয়েছে, অথচ আপনি খোঁজ নেবেন গ্যালারিগুলো খালি থাকে। সুতরাং আগের সংসদের এটা যদি পাশ হয়ে থাকে, আমাদের অনুরোধ থাকবে যাতে ধারণ সংখ্যা অনুযায়ী ব্যবস্থা নিয়ে অতিরিক্ত দর্শক গ্যালারির পাশের ব্যবস্থা করার জন্য। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। আপনি একটা চিঠি দেন, আমরা এটা বিবেচনা করে দেখব। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন সংসদের কার্যপ্রণালী বিধি 71 অনুযায়ী জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের গৃহীত নোটিশসমূহের উপর আলোচনা। প্রথমে আমি নীলফামারী 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল সাত্তারকে তার জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। কার্যপ্রণালী বিধির 71 বিধি অনুসারে জরুরি গুরুত্বসম্পন্ন বিষয় সম্পর্কে মনোযোগ আকর্ষণের নোটিশ। আমি এত দ্বারা নোটিশ দিতেছি যে সংসদের অধ্যক্ষের বৈঠকে আমি নিম্নলিখিত জরুরি গুরুত্বসম্পন্ন বিষয়ের প্রতি মাননীয় পানি সম্পদ মন্ত্রী মনোযোগ আকর্ষণ করতে চাই। অতএব এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আপনার মাধ্যমে তাকে অনুরোধ করছি। উত্থাপনীয় বিষয় তিস্তা বাঁধ নির্মাণ প্রসঙ্গে পানি সম্পদ মন্ত্রী মহোদয় অনুগ্রহ করে বলবেন কি, আমি মোহাম্মদ আব্দুল সাত্তার আমার নির্বাচনী এলাকা 12 নীলফামারী 1 আসনের শেষ প্রান্ত দিয়ে তিস্তা নদী প্রবাহিত। ইতিপূর্বে তিস্তা পার দিয়ে বাঁধ নির্মাণ হলেও তা পর্যাপ্ত মজবুত নয়, বিধায় প্রতিবছর বন্যার মৌসুমে বাঁধ ভেঙে অত্র এলাকার জনগণের বসতবাড়ি, ফসলি জমি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। তা রোধকল্পে বোল্ডার বৃষ্টিতে টেকসই বাঁধ নির্মাণের ব্যবস্থা করলে বাঁধের দুধারে বনয়ন করা সম্ভব। তাই বাঁধ নির্মাণের পদক্ষেপ গ্রহণ করবেন কি? করে থাকলে তা কবে নাগাদ বাস্তবায়ন করা হবে? না করলে তার কারণ কি? মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীকে প্রশ্ন করলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় পানি সম্পদ মন্ত্রী।
আতঙ্ক নয়, সচেতন হই। জ্বালা